নমস্কার। শুরু করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান, যেই অনুষ্ঠানের অপেক্ষায় আপনারা বসে থাকেন। কারণ একটিমাত্র অনুষ্ঠান যেখানে আপনারা একেবারে অথেন্টিক কথা শুনতে পান। কারণ এখানে কোনো বুজরুকির ব্যবহার নেই। একেবারে আমাদের শাস্ত্র থেকে তোলা বা শাস্ত্র থেকে উদ্ধৃত করা সত্যগুলোই কিন্তু এই অনুষ্ঠানে আপনাদের সামনে তুলে ধরা হয়। অতএব চোখ বুজে ভরসা করার মতো একটিমাত্র অনুষ্ঠানই হচ্ছে এই অনুষ্ঠান, যেখানে আপনাদের জন্য উপস্থিত থাকেন জ্যোতিষার্ণব গৌরব। আর প্রথমেই যেটা বলবো যে সবচেয়ে বড় কথা আমাদের জীবনের মানে যখন সমস্যা আসে সেই সময় যে যেটা সত্য কথা বা যেটা সত্যি ব্যাপার সেটা কিন্তু আমাদেরকে গ্রহণ করতেই হবে। যেমন কবিগুরুর কথায়, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। তাহলে আপনার জীবনের ক্ষেত্রে ধরুন আপনি খুব ভালো একটা সময় কাটাচ্ছেন, হঠাৎ করে ভীষণ ঝড় নেমে এলো। মানে হঠাৎ করে ধরুন আপনার এমন কিছু মানুষের পাল্লায় আপনি পড়লেন যেখান থেকে আপনার যা কিছু ছিল সর্বস্ব আপনাকে হারাতে হলো। এবং এই যে একটা ব্যাপার, আপনার যে হারিয়ে মানে একটা অবস্থা থেকে অবস্থার একেবারে বিপরীত জায়গায় আপনি পৌঁছে গেলেন, এটাই আপনার জীবনের সত্য। এটাকে মেনে নিতে আমাদের অনেকের অনেক রকম কষ্ট হয়, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটে মানে হঠাৎ করে কেন একটা পরিস্থিতি আপনার জীবনে বদলে যেতে পারে, সেটার পেছনে অবশ্যই গ্রহ নক্ষত্রের একটা ভূমিকা আছে। যেমন অশুভ যে গ্রহ নক্ষত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার জীবনে সবসময় ওই রকম একটা কুপ্রভাব ফেলে, যার কারণে অনেক কিছু ওলটপালট হয়ে যায়। এবং সেই যে ওলটপালট হয়ে গেল সেই সত্যটা আমরা অনেকে গ্রহণ করতে পারি না। যেমন আমরা জানি যে রাহু বলে একটি ছায়া গ্রহ আছে, যার প্রভাব কিন্তু সবসময় খারাপ থাকে। এবং আপনার জন্মছকে রাহুর প্রভাব কতটা, রাহুর দ্বারা আপনি কতটা ক্ষতিগ্রস্ত হতে পারেন, বা রাহু কি সবসময় আমাদের ক্ষতি করে, সেই আলোচনাতে আজকে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। এবং তার আলোচনা মানে তার কাছে ব্যাখ্যা, মানে আমরা জানি সব কিছুর একটা স্বচ্ছ অবস্থান আমাদের কাছে বলে, যেখানে কিন্তু কোনো মন গড়া কথা নেই বা কোনো উল্টোপাল্টাভাবে আমাদেরকে কোনো কিছুই তিনি কখনো বোঝানোর চেষ্টা করেন না। সেই কারণেই তার ব্যাখ্যাগুলো অবশ্যই আপনাদের প্রত্যেককে ভীষণ মন দিয়ে শুনতে হবে। নমস্কার। যেমন বলল যে রাহু থাকা মানে একটা ভয়ের ব্যাপার। রাহু কি, রাহু কেন, এই জিনিসগুলো আসছে, ছায়া গ্রহ কেন বলা হয়, তো সেগুলো বুঝতে গেলে আমাদের আগে মানে প্ল্যানেটারি মোশন অর্থাৎ গ্রহের যে গোচর বা অবস্থান, যেগুলো যেভাবে আমাদের প্রদক্ষিণ করছে, সেই জিনিসগুলো বুঝতে গেলে তাহলে কিন্তু আমাদের রাহুর জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন পৃথিবীর চারপাশে যেমন চন্দ্র ঘুরছে, তো সেই পৃথিবী আর চন্দ্রের যে কক্ষপথ, সেই কক্ষপথটা কিন্তু দুটো জায়গায় কাট করে, একটা হচ্ছে নর্থে, একটা হচ্ছে সাউথে। নর্থের দিকে যেখানে কাট করছে সেই পয়েন্টটা হচ্ছে রাহু, আর সাউথের দিকে যেখানে কাট করছে বা ছেদ করছে সেটা হচ্ছে কেতু। তো এই কারণেই ওখানে কি, যেহেতু দুটো একসঙ্গে লাইন একসঙ্গে আসছে দিয়ে ওখানটা জায়গাটা একটা ছায়ার মতো তৈরি করছে, মানে যেটার একটা প্রজেকশন বা কিছু একটা ছায়া কোনো একটা কিছুর ওপর পড়ে, যখন ওখানে কেউ যায় সেক্ষেত্রে সেই গ্রহের ওপরে তার ছায়াটা পাওয়া যায়। তো এই কারণেই নাম কিন্তু ছায়া গ্রহ, অর্থাৎ উত্তরের দিকে যেটা সেটা হচ্ছে রাহু, দক্ষিণের দিকে সেরকমই কেতু, দুটোই ছায়া গ্রহ নাম এই কারণেই। তো রাহু কি সবসময় খারাপ, ভালো কিছু হয় না? অবশ্যই ভালো দেয়। আর মানে সেই ভালোটা আবার চরম, মানে এমন ভালো যেটা কিন্তু অন্য কোনো গ্রহ দিতে পারে না। তো সেই কারণে রাহুর যেমন ভয়ও আছে, ভালো দিকও আছে। সেটা বুঝতে হবে আপনার ছকে কেমন জায়গায় আছে। যদি রাহু খারাপ থাকে বা কোনো রকম প্রবলেমে থাকে, তখন কিন্তু আপনাকে সর্বশান্ত করে দিতে পারে। আবার যদি ভালো থাকে, আপনার কিন্তু মানে মান সম্মান, টাকা পয়সা সব দিক থেকে একদম মানে প্রাচুর্য বা সব দিক থেকে একদম আপনাকে মানে ভরিয়ে দেবে। সেই জিনিসটা কিন্তু রাহু করে। তো সেইগুলো বুঝতে হবে যে আমার কোন জায়গায় রাহু আছে, রাহু তুঙ্গি না নিচস্থ কে আছে, কোন কোন গ্রহের সঙ্গে কম্বিনেশন আছে, কোন গ্রহের কম্বিনেশনটা খারাপ, তো সেগুলো বুঝতে হবে। শুধু রাহু বসা আছে সেটাও নয়, রাহু কেতুর একটা হয়, যেখানে রাহু কেতুর একদিকে যখন ফাঁকা হয় সেটাকে আমরা বলি
যে কালসর্প দোষ। এই কালসর্প ব্যাপারটা বুঝতে হবে। কালসর্প মানেই যে খারাপ তাও নয় সবসময়, আবার কালসর্প মানে ভালো জিনিসও কিন্তু দেয়। তো এগুলো বুঝতে হবে আপনার ছক অনুযায়ী কিভাবে অবস্থানটা রয়েছে। তা সেই কারণে ভয় পাওয়ার কিছু নেই জায়গাটা নিয়ে, মানে কারণ ওই যে বললাম যে রাহু ভালোও করে আবার খারাপও করে, সেটা বুঝতে হবে। না বুঝে সেটা ইয়ে করে না। খারাপ থাকলে সেটাকেও ঠিক করার জায়গা আছে, ভালো থাকলে সেই জিনিসটা কি করে পাবো, অন্যান্য কিছুর জন্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে নাকি সেটাও দেখে ঠিক করা যায়। যেমন রাহু ভালো থাকলে মানুষের কিন্তু অপ্রত্যাশিতভাবে অর্থ ইনকাম বা লটারির যোগ, অনেকে দেখবেন খুব বড় বড় লটারির প্রাইজ পায়, সেটা কিন্তু রাহু এনে দেয়। রাহু ছাড়া কিন্তু সম্ভব নয়। তাহলে রাহুর যে খুব খারাপ ইয়ে তা নয়, কিন্তু এটা ভুল ধারণা। পজিশনটা ডিপেন্ড করে। সে বৃহস্পতিও যদি খারাপ জায়গায় থাকে সেও কিন্তু অনেক খারাপ ফল দিতে পারে। বৃহস্পতিকে তো আমরা জানি যে খুব ভালো গ্রহ, কিন্তু সেও যদি খারাপ অবস্থায় থাকে সেও কিন্তু আপনাকে শেষ করে দিতে পারে। তাহলে কেউ খারাপ ভালো এরমভাবে কিন্তু নয় ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে রিলেটিভ, যে আমি কোন জায়গায় আছে, কি পজিশনে, কার উপর দৃষ্টি পড়ছে, সেই জিনিসগুলো ম্যাটার করে যে আমার ভালো না খারাপ জায়গা আছে। যেমন দু একটা ছক আমি দেখাতে পারি, যেগুলোতে দেখতে পাবেন যে একাদশে কেতু রাহু বসে আছে। একাদশে রাহু বসে আছে তার মানে কি ইনকামের জায়গায় রাহু বসে আছে, এবং রাহু দেখা যাচ্ছে যে তুঙ্গি বৃষ রাশিতে বসে আছে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমি দেখেছি সেই জাতক বা জাতিকার মানে অর্থ মানে ধরে রাখতে পারছে না, এত টাকা পয়সা, সে যেদিকেই যাচ্ছে সেদিকেই তার ইনকাম, মানে এইরকম ব্যাপার আসে। তাহলে রাহু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব ভালো ইয়ে দিচ্ছে। আবার ধরুন দ্বিতীয় তুঙ্গি রয়েছে বা ভালো কোনো পজিশনে বসে আছে, তখনও দেখা যাচ্ছে তার গাড়ি বাড়ি সমস্ত কিছু মানে তার ভরে গেছে। আবার রাহু যদি ধরুন সপ্তমে আছে বা দ্বাদশে আছে, তখন আবার দেখা যাচ্ছে অন্যরকম ফল, যে বিবাহ বিচ্ছেদ করিয়ে দিচ্ছে, কিংবা মানে খরচা অতিরিক্ত বাড়িয়ে দিচ্ছে, কোনোভাবেই সে কুলাতে পারছে না, দেনায় জড়িয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু রাহুর প্রভাব। তো রাহু বিভিন্ন গ্রহের সঙ্গে কম্বিনেশনে বিভিন্ন ফল দেয়। এবার দেখতে হবে কোন ঘরে বসে আছে রাহু। এই যে বললাম যে বৃষ রাশিতে অথবা মতান্তরে মিথুনটাকেও ধরা হয় অনেক ক্ষেত্রে, যে এই দুটো রাশিতে যদি রাহু থাকে তাহলে কিন্তু রাহু সুতুঙ্গি অর্থাৎ উচ্চ অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে একটা ভালো ফল দেওয়ার আশা রয়েছে। এবার দেখতে হবে আপনার লগ্ন কি, সেই লগ্ন থেকে রাহু কত নম্বর ঘর, সেটা যদি ঠিকঠাক ঘর হয় বা ভালো ঘর হয় তাহলে অবশ্যই আপনি ভালো ফল পাবেন। সেই রাহু নিয়ে চিন্তা করার কিছু নেই, সে আপনাকে এগিয়ে দেবে, সে আপনাকে ভালো জায়গায় পৌঁছে দেবে। এবার আমরা অনেক কিছু করি, অনেক কিছু ইয়ে করেও দেখা যায় ঠিকমতো ফল পাচ্ছে না। অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে রাহু বলছে ভালো জায়গায় বসে আছে, বৃহস্পতি ভালো জায়গায় বসে আছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে মানে তার গরিব, মানে তার টাকা পয়সা কোনোদিনই তার আসছে না। সে যেদিকেই কাজ করছে, যাই করছে, কাজ চলে যাচ্ছে বা ব্যবসাতে লোকসান হচ্ছে, বিভিন্নভাবে কিন্তু মানে অর্থের জন্য সমস্যায় ভুগছে। তা সেটার মানে কারণ হচ্ছে যে রাহু শুধু বসে থাকলেই হবে না। এই কারণেই আমি বলছিলাম আগের দিন যে স্ফুট বিচার, যেটা কিন্তু মানে প্রত্যেকটা অ্যাস্ট্রোলজারের করা উচিত। যদি সঠিক আপনাকে সমস্যার জায়গা ধরতে হয় এবং সঠিক যদি সমাধান করতে হয়, স্ফুট বিচারের কোনো বিকল্প নেই। তো এই স্ফুট বিচার না করলে বুঝতে পারবেন, অনেকের ক্ষেত্রে রাহু তুঙ্গি আছে কিন্তু দেখা যাচ্ছে ধনস্থানে বসে আছে বা ইনকামের জায়গা, তাতে দেখা যাচ্ছে তার টাকা পয়সা নেই। তো তখন দেখা যাচ্ছে রাহু হয়তো নিদ্রিত অবস্থায় শয়নে আছে, বিভিন্ন রকম দ্বাদশ অবস্থা হয়। সেই দ্বাদশ অবস্থার মধ্যে যদি খারাপ অবস্থাগুলি থাকে তখন কিন্তু রাহু আপনাকে ফল দিতে পারবে না। এবার রাহু যদি ভালো জায়গায় থাকে, উপবেশন বা সভাবসতি বা প্রকাশন, এই ধরনের অবস্থাগুলো খুব ভালো অবস্থা, এগুলোতে যদি থাকে তখন দেখা যাবে যে আপনাকে কিন্তু মানে ভরে দিচ্ছে একদম, টাকা পয়সা সব দিক থেকে মান সম্মান সব কিছু ইয়ে করে দিচ্ছে, ভালো জায়গায় পৌঁছে দিচ্ছে। এই জিনিসগুলো কিন্তু করে রাহু। তো রাহুর আর কেতু এদের যে কম্বিনেশন, এইটা কিন্তু একটা মানুষের ছকের মধ্যে খুব ভাইটাল একটা জায়গা। কারণ আমরা জানি রাহু আর কেতু সবসময় সপ্তমীতে থাকে। সেক্ষেত্রে যদি রাহু ডিস্টার্ব হয় তখন কিন্তু কেতুটাকেও ভালো করে দেখতে হবে, কারণ তারও কিন্তু তখন একটা ডিস্টার্বের জায়গা চলে আসে। একজন ডিস্টার্ব হলে আরেকজনও কিন্তু ডিস্টার্ব হয়ে যায়। এবার একটা ছক দেখতে গেলে সেখানে কিন্তু রাহু আর শনির দৃষ্টিটা হচ্ছে খুব ভাইটাল। একটা গ্রহ বসে আছে
আর সে দৃষ্টি দিচ্ছে, দুটো কিন্তু আলাদা জিনিস, বুঝতে হবে। একটা গ্রহ যে ঘরে বসে আছে সেটার জন্য তো একটা প্রভাব থাকে, কিন্তু দৃষ্টি দেওয়াটা কিন্তু আরও এফেক্টিভ। এফেক্টিভ ইন দ্য সেন্স, বৃহস্পতি ধরুন বসে আছে কারোর দশমে, কর্মস্থানে তুঙ্গি হয়ে বসে আছে, সেটা বসে থাকা, আর কারোর ধরুন দশমে বৃহস্পতি তুঙ্গি, সে হচ্ছে দৃষ্টি দিচ্ছে দশম স্থানে, সেটা কিন্তু আরও ভালো। অর্থাৎ দৃষ্টিটা কিন্তু আরও বেশি মানে প্রভাব ফেলে, এই জিনিসটা বুঝতে হবে। তাহলে রাহুর দৃষ্টিগুলো কোথায় পড়ছে সেটা কিন্তু বেশি ভাইটাল, শুধু বসে থাকার থেকেও দৃষ্টিটা কিন্তু বেশি এফেক্টিভ। সে কারণে আপনারা নিজেরা কিন্তু এতটা জায়গাটা বুঝতে পারো না, কারণ অনেকগুলো দিক থেকে জিনিসগুলো দেখতে হয়। একটা ছক বিচার এমনি এমনি একটু টাইম লাগে বা এতটা টাইম লাগে তা নয়, সেটার কিন্তু কারণ হচ্ছে এটা, প্রত্যেকটা পয়েন্ট ধরে 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 কিন্তু এগোতে হবে, তবে গিয়ে কিন্তু সঠিক বিচার হবে। আমরা একটা ডাক্তারের কাছে গেলেও সে কিন্তু সহজে কিন্তু ওষুধ দিতে চায় না। এখন কি করে, বিভিন্ন রকম টেস্ট আপনাকে দেওয়া হয়। কারণ কি, টেস্টটা দিয়ে আপনার কিন্তু রোগটাকে ডায়াগনোস করা হয়, যে কি রোগের জন্য আপনি ভুগছেন, সেটা যদি ঠিকমতো ধরা যায় তবেই কিন্তু তার সঠিক ওষুধ দেওয়া সম্ভব। আর সেই রকমই জ্যোতিষের ক্ষেত্রেও এই ডায়াগনোসিস যে ব্যাপারটা মেডিকেলের ক্ষেত্রে, সেটা কিন্তু জ্যোতিষের ক্ষেত্রে স্ফুট বিচার। এই স্ফুট বিচারটা কিন্তু মানে বিরাট গুরুত্বপূর্ণ, যেটা ছাড়া কোনোভাবেই আপনার সঠিক সমস্যার সমাধান করা সম্ভব নয়। সেই জন্যেই স্ফুট বিচারটা দেখুন কারা করে, তাহলে কিন্তু আপনার ঠকার ভয়টা কম হবে। যেখানে করে, কারণ ম্যাক্সিমাম জায়গায় কিন্তু স্ফুট বিচার করে না, এইটাতে মানে প্রচুর পরিশ্রম সাধ্য ব্যাপারটা এবং সময় সাপেক্ষ, সেই কারণেই কিন্তু ম্যাক্সিমাম লোকজন করে না, এবং অনেকে জানেও না। এটা আমি বলে দিচ্ছি ডিরেক্ট, জানেও না এই ব্যাপারটা। তো সেক্ষেত্রে এইটা আমার যেমন পূর্বপুরুষ থেকে চলে আসছে, আমি এটা ছোটোর থেকে এই জিনিসটার মধ্যে চর্চায় রয়েছি, জিনিসটা আমি শিখেছি, সেই কারণে আপনাদেরকে বলতে পারছি। কারণ এরকম প্রচুর ছক আমি এক্সাম্পল দিয়ে দিতে পারবো, যেখানে কিন্তু স্ফুট বিচার ছাড়া সম্ভব নয় আপনার আসল সমস্যা ধরা। তো সেরকমই রাহুরও কিন্তু এই জায়গাগুলো দেখতে হবে। এবার ধরুন রাহুর যে প্রবলেম বললাম, সেরকম শনির 7.5 ঢাইয়া, এগুলোও কিন্তু একটা ইয়ে থাকে। তো এই শনির যে 7.5 সবসময় খারাপ হবে তাও না, কিন্তু সেরকমই রাহুরও যে সবসময় খারাপ হবে তা নয়। যেমন ইন্দিরা গান্ধী কিন্তু শনির 7.5 সময় কিন্তু প্রধানমন্ত্রী হয়েছিলেন, তাহলে শনির 7.5 সবার ক্ষেত্রে খারাপ দেবে তা নয়, এটা ভুল। তাহলে এইগুলো বুঝতে হবে, আমার শনির 7.5 আছে বলেই যে খারাপ হবে তা নয় কিন্তু। যেমন ধরুন মঙ্গল, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে লগ্নে মঙ্গল খুব প্রবলেম, কারণ মাঙ্গলিক দোষ নিয়ে আসে জানি, কিন্তু যদি কারোর কর্কট লগ্ন হয়, সেক্ষেত্রে মঙ্গল কিন্তু লগ্নে যদি বসে থাকে, নিচস্থ হওয়া সত্ত্বেও, মাঙ্গলিক দোষ থাকা সত্ত্বেও কিন্তু সেই মঙ্গল তাকে সাপোর্ট করবে, তার কিন্তু ভালো দিক এনে দেবে। কারণ কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু মঙ্গল যোগকারক গ্রহ বা রাজযোগকারক গ্রহ। তা সেক্ষেত্রে যখন লগ্নেই বসে আছে, সেক্ষেত্রে তো তারা একটা ভালো ফল দেবেই, তার খারাপ জায়গাগুলো নষ্ট করে দেয়। তো এইরকম ম্যাটার করে যে কোন জায়গায় মঙ্গল বসে আছে এবং কার ঘর সেটা। সেমভাবে রাহুরও কিন্তু একই জিনিস, যেমন দ্বাদশে রাহু কিন্তু মাঙ্গলিকের থেকেও খারাপ প্রভাব, খুবই খারাপ ফল একটা দেয়, যেটা কিন্তু বিবাহিত জীবনটাকে খুব নষ্ট করে দেয় একদম। মানে বিয়ে হতে প্রবলেম হয়, হলেও সমস্যা, মানসিকভাবে যন্ত্রণায় ভোগায়। নবমে রাহু যদি থাকে বা দশমে যদি রাহু থাকে, পিতৃস্থান নিয়ে কিন্তু চিন্তা আছে, বাবার জায়গা নিয়ে কিন্তু চিন্তা আছে, বাবাকে নিয়ে ভয় থাকবে, বাবার আয়ু কমাবে, সঙ্গে ইনকামের জায়গায় ডিস্টার্ব করবে বাবার ক্ষেত্রে, এবং আপনার নিজেরও ভাগ্যস্থান কিন্তু প্রবলেম করবে, কারণ নবমে রাহু কিন্তু ভাগ্যস্থানে রাহু, যেটা কিন্তু খুব প্রবলেমের জায়গা। সেক্ষেত্রে মানে সব সময় একটা মানসিক ডিপ্রেশন, আনন্দ থাকবে না, হতাশা সবসময় থাকবে। বিবাহিত জীবনেও আপনি অপোজিট যে পার্টনার, তার থেকে সবসময় যন্ত্রণা পাবেন। তো সেই কারণে এই জিনিসগুলো অবহেলা করবেন না। এই রাহুর এই জায়গাগুলো যেগুলো বলছি, এগুলো কিন্তু অবশ্যই ঠিক করতে হবে। যেমন দ্বিতীয় রাহু যদি খুব প্রবলেমের জায়গায় হয়, বা শত্রু ঘরে বসে থাকে, বা নিচস্থ স্থানে বসে থাকে, তখন কিন্তু তার কথাবার্তা বলতে প্রবলেম হবে। সেক্ষেত্রে তার কথাবার্তার কারণে ঝগড়া ঝামেলা হওয়া, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা অনেক দেরিতে কথা বলছে বা তোতলাচ্ছে একটু করে, মানে কোনো কথা বলতে গিয়ে তার স্ট্যামারিং হচ্ছে। তো সেই জিনিসগুলো কেন হয়, এটাও কিন্তু দ্বিতীয় স্থানে যদি রাহু বসে থাকে নিচস্থ হয়ে, অথবা যদি কোনো
খারাপ গ্রহের সঙ্গে বসে থাকে, তখন কিন্তু এই জিনিসগুলো নিয়ে আসে। তার নার্ভাসনেসের জন্য কথা আটকে যায়। রাহু হোক কেতু হোক, এই দুটোরই কিন্তু একই রকম প্রভাব দেয় দ্বিতীয় স্থানে। দ্বিতীয় স্থানে রাহু থাকলে আপনার মানে প্রপার্টির জায়গা নিয়ে কিন্তু অশান্তি ঝামেলা শরিকিদের সঙ্গে আসবে। আপনার যারা রিলেটিভ আত্মীয় স্বজন তাদের সঙ্গে কিন্তু জমি জায়গা নিয়ে একটা অশান্তি ঝামেলা মামলা মোকদ্দমার জায়গা কিন্তু তৈরি করে দেয়। তৃতীয় স্থানে রাহু থাকলে আপনার মানে ভাই বোনের জায়গা নিয়ে একটু কিন্তু প্রবলেম থাকে। ভাই বোনের সঙ্গে ভালো মতো সম্পর্ক কিন্তু তৈরি হয় না, সেক্ষেত্রে ঝগড়া অশান্তি এগুলো থাকে এবং আপনার নিজের শরীর স্বাস্থ্য নিয়ে ট্রাভেল দেবে, এটা কিন্তু সাবধান যদি খারাপ থাকে সেক্ষেত্রে। চতুর্থ স্থানে রাহু প্রাইমারি এডুকেশন, মায়ের স্থান, হাতের জায়গা, এই জায়গাগুলো নিয়ে কিন্তু সমস্যা, বাস্তুর প্রবলেম এনে দেবে খুব। যদি চতুর্থে রাহু বসে থাকে তখন কিন্তু বাস্তুর জায়গা নিয়ে সমস্যা, বাস্তুর ক্ষতির যোগ, বিভিন্ন রকম জায়গা কিন্তু ভোগান্তি এগুলো কিন্তু আনে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আরও ভয় থাকবে। চতুর্থ রাহু থাকলে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয়, মায়ের সঙ্গে ঝগড়া ঝামেলা অশান্তি বেড়ে যায় এবং প্রতিবেশী জায়গা থেকে বিভিন্নভাবে ডিস্টারবেন্স, তান্ত্রিক ক্ষতি বলুন বা হিংসা, বিভিন্ন রকম বদনাম রটানো, এই জিনিসগুলো চলে আসে। পঞ্চমে রাহু ভুল প্রেমে জড়ায়, সঙ্গে আপনার মানে উচ্চশিক্ষার জায়গায় একটা গ্যাপ বা বাধা প্রবলেম তৈরি করে কিন্তু পঞ্চমে রাহু। সন্তান স্থান প্রবলেম করে, সন্তান সুখ কিন্তু সহজে পেতে দেয় না, সেক্ষেত্রে পঞ্চমে রাহু কিন্তু এই প্রবলেমটা করে। ষষ্ঠে যদি রাহু থাকে শত্রুতা প্রচণ্ডভাবে ভোগাবে, শত্রুর কারণে অনেক ভালো ভালো জায়গা নষ্ট করে দেবে, সঙ্গে নেশায় জড়াবে। সপ্তমে রাহু বিয়ের জায়গায় ডিস্টার্ব, ব্যবসায় লোকসান, সেক্ষেত্রে বিবাহ নিয়ে কিন্তু মানে ভুগতে হবে, বিবাহ বিচ্ছেদের যোগও কিন্তু তৈরি করে, মতের অমিল, এই জায়গাগুলো কিন্তু সপ্তমে রাহু থাকলে করে দেয়। অষ্টমে রাহু হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য, অর্থাৎ দুর্ঘটনা ফাঁড়া এই সমস্ত যোগগুলো কিন্তু বাড়িয়ে দেবে। আয়ুস্থান, আয়ু কমিয়ে দেয়, স্বল্পায়ু যোগ করে, এই জিনিসগুলো কিন্তু অষ্টমে রাহু থাকলে তৈরি করে। নবমে রাহু তো একটু আগেই বললাম, ভাগ্যস্থানে রাহু বিভিন্ন দিকে বাধা সমস্যা, সব দিক থেকে প্রবলেম এগুলো করে। দশমে রাহু কর্মস্থান নিয়ে একটা আনস্টেবিলিটি তৈরি করে, কর্মের জায়গায় স্টেবল হতে দেয় না, কর্মের সমস্যা, সুইচ হওয়া, বারবার চেঞ্জ হওয়া কর্ম, এই জিনিসগুলো কিন্তু করে। আর কোমর নিয়ে সমস্যায় ভোগায় দশমে রাহু। একাদশে যদি রাহু থাকে সেক্ষেত্রে ইনকামের জায়গায় একটা প্রবলেম করে, যদি ভালো জায়গায় থাকে রাহু তাহলে কিন্তু ইনকাম ঢেলে করাবে, এটা একটা ব্যাপার। একাদশে রাহু পায়ের সমস্যায় ভোগাবে, হাঁটু থেকে গোড়ালির দিকে সমস্যায় বিশেষ করে ভোগাবে খুব, আর ইনকাম হতে সমস্যা করবে, টাকা পয়সা রাখতে করতে সমস্যা করবে। দ্বাদশে রাহু বিয়ের জায়গায় ডিস্টার্ব করে, খরচা অনেক বাড়িয়ে দেয়, গোপন অঙ্গের রোগ নিয়ে আসে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু দ্বাদশে রাহু। অতিরিক্ত ব্যয় রোগের কারণে হোক বা পারিবারিক কারণে হোক, বিভিন্ন কারণে মানে যেগুলো দরকার নয় সেরকম খরচা করিয়ে কিন্তু অর্থের জায়গাটাকে খুব প্রবলেম করে দেয় দ্বাদশে রাহু। এইগুলো গেল শুধু রাহুর ফল। এবারে রাহুর বিভিন্ন কম্বিনেশন হয়, কোন কোন গ্রহের সঙ্গে থাকলে কী কী যোগ তৈরি হয় সেগুলো একটু জেনে নেওয়া যাক। কিছু বিশেষ যোগ, যেমন মঙ্গলের সঙ্গে যদি রাহু বসে থাকে, এই জিনিসটাকে বলা হয় ছন্ন ছাড়া যোগ, রাহু মঙ্গলের যে প্রবলেম। এই জিনিসটা হলে আপনার কিন্তু মানে লাইফে কোনো কিছু গুছিয়ে করতে দেয় না, যে কোনো কিছুতেই একটা বাধা, বিবাহিত জীবন হোক, কর্মস্থান হোক, পড়াশোনা হোক, সব জায়গাতেই মানে ছড়িয়ে ছিটিয়ে দেয় লাইফটাকে, বিভিন্নভাবে ডিস্টার্ব করে। তো এই যোগগুলো যদি থাকে অবশ্যই সেগুলো কাটাতে হবে। দ্বিতীয় হচ্ছে একটা ভাইটাল যোগ হচ্ছে বৃহস্পতি রাহু, গুরুচণ্ডাল দোষ। তো এই গুরুচণ্ডাল দোষ থাকলেও কিন্তু মানুষের লাইফে অনেক ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, তার্কিক হয়, অর্থাৎ তর্কের করে, মানে তর্কবাজ হয় সে, প্রচুর কথাবার্তার কারণে কিন্তু লোকজনের সঙ্গে ঝগড়া ঝামেলা এগুলো বেড়ে যায়, মাথা গরম করে দেয়, রাগের মাথায় ভুল ডিসিশন নেবে, সিদ্ধান্ত নেবে, এবং সঙ্গে নিজেকে একটা বড় ভাবা, এই জিনিসটা কিন্তু গুরুচণ্ডাল দোষের প্রভাব। সে যা নয় তার থেকে বেশি কিন্তু নিজেকে ভাববে, যেই কারণেই কিন্তু ওভার কনফিডেন্সের কারণে তার কিন্তু অনেক কিছু জায়গা নষ্ট করে দেয়। তার হয়তো ভালো ভালো জায়গা আছে কিন্তু সেগুলোকে নষ্ট করে দেয় তার ওভার কনফিডেন্স, অতিরিক্ত আত্মবিশ্বাস, যেটা কিন্তু মানে অন্য কারোর কথা শুনবো না, আমি নিজে যেটা ঠিক করবো সেটাই ঠিক, আর বড়দের কথা নেব না, কিচ্ছু না, যেই তখন বলতে যাবে সেই শত্রু হয়ে যাবে, এরকম একটা যোগ কিন্তু গুরুচণ্ডাল দোষে নিয়ে আসে।
রাহুর সঙ্গে যদি শুক্রের কম্বিনেশন থাকে সেক্ষেত্রে মানে তার সেক্সুয়াল প্রবলেম, তার বিবাহিত জীবনের সমস্যা, গাইনোর সমস্যা এগুলো তো আনেই, এবং সঙ্গে পরকীয়া, এই যে পরকীয়া আমরা দেখি এত, সেটাও কিন্তু এই রাহু কিন্তু দায়ী পরকীয়ার জন্য। শুক্রকে যদি ডিস্টার্ব করে রাহু, অথবা শুক্র যদি কোনোভাবে ডিস্টার্ব হয়, নিচস্থ হয় বা কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু রাহু শুক্র বা কেতু শুক্র এই কম্বিনেশনগুলো কিন্তু পরকীয়া বা অবৈধ সম্পর্কে কিন্তু জড়িয়ে দেয়। এই জিনিসগুলো কিন্তু মানে রাহু শুক্রর ব্যাপার। এবার যদি শনি রাহু থাকে, শনি রাহুটাকে বলা হয় কি, একসঙ্গে বসে থাকলে দুরকম জিনিস হয় শনি রাহুর ক্ষেত্রে। এক হয় শনি আর রাহু একই ঘরে বসে আছে, সেটাকে বলা হয় শাপিত দোষ। এই শাপিত দোষ নিয়ে আমার একটা প্রোগ্রাম আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন, অ্যাস্ট্রো স্পিকার গৌরব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সেখানে শাপিত দোষ নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি, কি এই শাপিত দোষ কি থাকে হয় এটা, বা কী কী প্রবলেমে ভোগায়, সেগুলো নিয়ে আমি ওখানে আলোচনা করেছি। অবশ্যই সেটা দেখে নিন, অনেক কিছু সেখান থেকে জানতে পারবেন, যদি থাকে সেখান থেকে সচেতন হতে পারবেন। এই শাপিত দোষ বিভিন্নভাবে ভোগায়। নামটা এই যে শাপিত, অর্থাৎ মানে বিভিন্ন কাজকর্মের কারণে, নিজের কর্মফলের দরুন হোক বা তার বংশ পরম্পরায় তার পূর্বপুরুষদের জন্য হোক, তার উপর একটা অভিশাপের মতো জিনিসটা নেমে আসে, যেটার জন্য তার অনেক ভালো জায়গা নষ্ট করে দেয়। তার জীবনে একটা অভিশাপ সোজা কথা থাকে, যাতে কোনোভাবে সে উঠতে পারে না, সব দিক থেকে তার সুখ শান্তি নষ্ট হয়। এটা হচ্ছে শনি আর রাহুর একসঙ্গে বসে থাকবে। আরেকটা যেটা হয়, যে আমরা জানি যে শনি তৃতীয় সপ্তম আর দশম স্থানে পূর্ণ দৃষ্টি দেয়, আর রাহু দেয় পঞ্চম সপ্তম নবম আর দ্বাদশ। তো যদি কোনোভাবে শনি আর রাহুর একই ঘরে কোনোভাবে দৃষ্টিগুলো পড়ে, ধরুন একটা ঘরে দুজনেরই দৃষ্টি পড়ে গেছে, সেক্ষেত্রে এই দোষটাকে বলা হয় মহারিষ্ট দোষ। এটা কিন্তু মানে সব থেকে বড় দোষ বলা হয়। এই জন্য একটা ছক দেখতে গেলে শনি রাহুর দৃষ্টিটা অবশ্যই মানে দেখা দরকার। এইটা কিন্তু আমাদের লাইফে প্রচণ্ডভাবে ভোগায়। এই শনি রাহুরই কিন্তু মানে তখন প্রতিকার না করলে আপনার লাইফে কিন্তু কোনোভাবেই এগোতে দেবে না, সব দিক থেকে সমস্যা কিন্তু আপনার নিয়ে আসবে। তো এইটা হচ্ছে শনি আর রাহুর দৃষ্টি বিনিময়, যদি একই ঘরে দৃষ্টি পড়ে। এটা গেল রাহুর সঙ্গে শনির কম্বিনেশনও বললাম, দৃষ্টিটাও বললাম। এবার রাহুর সঙ্গে যদি বুধ থাকে, বুধ আর রাহু, সেক্ষেত্রেও কী করে, মানে পড়াশোনার জায়গায় একটা ডিস্টার্ব আনে, তার কথাবার্তা বলতে নার্ভাসনেস একটা প্রবলেম করে, বিচক্ষণতা বোধের একটা প্রবলেম করে। সেক্ষেত্রে মানে মানে কোনো ডিসিশান নিতে সমস্যা হয়, বা তার বুদ্ধি শুদ্ধির জায়গা একটু ডিস্টার্ব করে দেয়। একটু জড় বুদ্ধি সম্পন্ন অনেক ক্ষেত্রে নিয়ে আসে। যদি খুব খারাপ কম্বিনেশনে থাকে, খুব খারাপ ঘরে থাকে, তখন কিন্তু মানে তাকে মেন্টালি একটা অ্যাবনর্মাল ব্যাপারটাও নিয়ে চলে আসে, যদি রবি বুধ একসঙ্গে, এই রাহু আর বুধ থাকে, এটাও কিন্তু একটা প্রবলেম করে। এবার রাহুর সঙ্গে যদি আমাদের মানে রাহু আর কেতু তো সপ্তমে থাকে, তারা হচ্ছে মোটামুটি সবসময় দৃষ্টি পড়ে, রাহুর দৃষ্টি সবসময় কেতুর ওপরে পড়ছে, ঠিক আছে। এবার সেখানে যদি শনিরও দৃষ্টি পড়ে, তখন কিন্তু জায়গাটা খুব প্রবলেমেটিক হয়ে যায়, তখন কিন্তু খুব বাজেভাবে জায়গাটাকে খুব ভোগায়। কোন ঘরে পড়েছে সেই ঘরের ওপর ডিস্টার্বটা করে দেয়, এটা কিন্তু বুঝতে হবে। এবার রাহু যদি পঞ্চম বা ষষ্ঠ ঘরে কোনো রকমভাবে দৃষ্টি বা প্রবলেম করছে, সেক্ষেত্রে কিন্তু আপনার পেটের জায়গা নিয়ে কিন্তু প্রচণ্ডভাবে সমস্যা নিয়ে চলে আসবে। অনেকে দেখছেন পেটের সমস্যায় ভুগছেন, কোনোভাবেই কিছু হচ্ছে না, তখন কিন্তু বুঝতে হবে এই রাহুর একটা দৃষ্টি কিন্তু পঞ্চম বা ষষ্ঠ স্থানে কিন্তু বসে আছে, বা কোনোভাবে বসে আছে রাহু বা কেতু। তখন কিন্তু এই পেটের সমস্যা, লিভার, কিডনি, এই জায়গাগুলো নিয়ে খুব ভোগায়। তো এই জিনিসগুলো অবহেলা করবেন না, রাহু ভালোও করে খারাপও করে, দেখতে হবে সেটা কি আছে, ঠিক আছে। একদম। তাহলে রাহুকে নিয়ে একটা বিস্তারিত আলোচনা এবং কিছু অংশে কেতুর কথাও শুনলাম। কিন্তু জ্যোতিষশাস্ত্রের একটা দিক আছে, সেটাকে বলা হয় ফলিত জ্যোতিষ বা অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজি, যেটা মনে হয় যে যেটা প্রয়োগ করতে গেলে অবশ্যই বুদ্ধিমত্তার প্রয়োজন আছে, এবং জ্যোতিষার্ণব গৌরবের হয়তো দ্বিতীয় কোনো ব্যক্তি এই মুহূর্তে জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে বা মানে এখন আপনারা যাদেরকে দেখছেন তাদের মধ্যে নেই, কারণ তিনি এই জায়গাটা খুব ভালো করে জানেন তার বুদ্ধিমত্তার কারণে, এবং তার ভেতরে যে জ্ঞান আছে এই দুটিকে একসাথে নিয়ে। অতএব আপনারা অবশ্যই যখন সমস্যাকে একেবারে সূক্ষ্মভাবে সমাধান করতে চান, তার সাথে যোগাযোগ করুন বুকিং নাম্বারে ফোন করে, এবং দূরের বন্ধুরা অনলাইন কনসালটেন্সি করুন। আজকের পর্ব এতটুকুই, সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।